তিলকের কথায় ধরা পড়ে গিয়ে সব সত্যি স্বীকার করলো চিত্রা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কথা তো খুব সুন্দর করে দোকানটাকে সাজিয়েছে। এর মধ্যেই মিডিয়া থেকে সবাই চলে এসেছে। আর তখনই অগ্নি বলে কথা, এইভাবে এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ, নে এবারে ফিতেটা কেটে দোকানটাকে ওপেনিং কর। সবাই তো এটার জন্যই অপেক্ষা করছে। কথা মনে মনে ভাবে, আমি যে বড় মুখ করে বলেছিলাম কর্তা দাদু যতক্ষণ না আসবে আমি কোনোভাবেই এইসব ব্যবস্থা করব না, কিন্তু কি করব আমি এখন। তখনই অগ্নিকে আরেকটু সময় দাঁড়াতে বলে। কথা অনেক আশা নিয়ে আছে যে কর্তা দাদু হয়তো আসবে, কিন্তু কর্তা দাদু যে আসবে না সেটা বুঝতেই পারেনি কথা। এর মধ্যেই ইন্সপেক্টর সরকার তো চলে গেছে আর কথা বলতে থাকে তিলকের সাথে। তখনই ভেবেছিল তিলক আবার কোনো ছলচাতুরি করবে, জেল থেকে পালানোর চেষ্টা করবে। প্রত্যয় বলে, এই যে তিলক, এবারে যদি তুমি জেল থেকে পালানোর চেষ্টা করেছো না, আমি কিন্তু সোজাসুজি এনকাউন্টার করে দেব। এরপরে আমি আর একটা কথাও শুনবো না। ঠিক সেই মুহূর্তেই তখনই তিলক বলে, না না স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। আমি অতীতে অনেক অন্যায় করেছি ঠিকই, কিন্তু আমি এবারে একটা ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো অন্যায় করব না, আর অন্যায়কে প্রশ্রয়ও দেব না। কথা ম্যাডামের সাথে একবার যদি আমাকে একটু দেখা করিয়ে দেন তাহলে আমি অনেক কথা বলবো কথা ম্যাডামকে। শুধু একটা বারের কাছে নিয়ে যাবেন। এর মধ্যেই প্রত্যয় ভাবে, এটা আবার ওর কোনো নতুন চাল নয় তো। আজকে কথার জীবনে অনেক বড় একটা দিন। ও যদি কোনো খারাপ কিছু করে তাহলে তো পিকপ্রোর কাছে আমি সারাটা জীবন কথা শুনে যাব। কি করব আমি এখন। অন্যদিকে ঠাম্মি তো চলে এসেছে আর বলে, এই দেখো কর্তামশাই, কথা মা আজকে গেছে আর তবুও জলখাবারটা কিন্তু দায়িত্ব সহকারে বানিয়ে দিয়ে গেছে। তুমি কথা মার ওপর রাগ করে কি করে থাকতে পারো কে জানে। তার মধ্যেই কর্তা দাদুর যে দাদা তিনি বলতে থাকে, সত্যি কথা মার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বাড়ির লক্ষ্মীমন্তর বউ হলো কথা মা। এর মধ্যেই অনেকক্ষণ ধরে অগ্নি অপেক্ষা করতে থাকে। কথাকে বলে, কিরে তুই কি ফিতেটা কাটবি নাকি কাটবি না, সবাই তো অপেক্ষা করছে। কথা বলে, মানে পাচক মশাই, আমি ভেবেছিলাম কর্তা দাদু এখানে আসবে। আমি বড় মুখ করে বলেছিলাম যে কর্তা দাদুর পায়ের ধুলো পড়লেই আমি এই ফিতেটা কাটবো, না হলে না। এটা শোনার পর তো অগ্নি খুবই রেগে যায় আর বলে, ইচ্ছে করছে আমি সব কিছু শেষ করে দিই। এত কিছু করার পর তোর এটা মনে হলো যে এই ওয়েভ এখানে আসবে? এই ওয়েভ এখানে কখনোই আসবে না। তখনই কথা বলে, বুঝতে পেরেছি, কিন্তু এখন কি করব আমি। তখনই অগ্নিরা রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। কথার তো খুব খারাপ লাগে, কিন্তু কথা তবুও কিছু করে উঠতে পারে না। এর মধ্যেই অগ্নি ভাবে, যা করার আমাদেরকেই করতে হবে। কর্তা দাদুর পায়ের ধুলোর ব্যবস্থা করতে থাকে অগ্নি, ছোটকা আর নীলাদ্রি। এরপর বাড়িতে চলে এসেছে আর তখনই ছোটকা এসে বলে, বাবা তোমাকে কে যেন ডাকছে, চলো চলো তোমাকে যেতেই হবে। তখনই কর্তা দাদু বলে, কে ডাকছে, আর ডাকলেও বা এখানে আসছে না কেন। তখনই প্রত্যয় বলে, আর এর মধ্যেই ছোটকা বলে, আরে বাবা তুমি এসোই না। এরপর যখনই কর্তা দাদু বাইরে বেরিয়েছে আর তখনই পাটা আটকে গেছে একটা সিমেন্টের মতন কিছুতে। আর এর মধ্যেই কর্তা দাদু বলে, যা এই সব আবার কে রেখে গেল এখানে। আসলেই কর্তা দাদুর পায়ের ধুলো নেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তারপর কর্তা দাদু তো ভেতরে চলে যায়। অন্যদিকে কথার কাছে পৌঁছে গেছে অগ্নির আর বলে, এই দেখ তুই HOF এর পায়ের ধুলোর কথা বলেছিলি তো, দেখ ব্যবস্থা করে এনেছি অন্যরকমভাবে। আর এটা দেখার পরে কথা তো পুরোই অবাক হয়ে যায়। যেহেতু মিডিয়ারা চলে এসেছে তাই পুরো ব্যাপারটাই লাইভ টেলিকাস্ট হতে থাকে। আর সেটা দেখার পরে কর্তা দাদু বলে, আমার তো এই ট্রেটাতেই পা পড়েছিল আর এটা ওখানে গেল কি করে। তখনই আচার্য মশাই বলে, তুমি বুঝতে পারলে না, তোমার পায়ের ধুলো নিতে চেয়েছে কথা মা, সত্যিই তুমি এখনো বুঝতে পারলে না। এরপরেই কর্তা দাদু বলে, একটা কথা মানতেই হবে যে কথা মার এলেম আছে। আজ কথা মার এত বড় একটা বিশেষ দিনেও আমি উপস্থিত থাকতে পারলাম না। এর জন্য সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, যা হবার তা তো হয়েই গেছে। অন্যদিকে প্রত্যয় ফোন করেছে আর বলে, বিগ ব্রো তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হঠাৎ করেই তিলক কথার সাথে দেখা করতে চাইছে, কিছু একটা বলতে চায়। অগ্নি তখন বলে, ঠিক আছে তুই ওকে নিয়ে আয়, আর হ্যাঁ কড়া সিকিউরিটি দিয়ে নিয়ে আসবি। এর মধ্যেই কথা তো দোকানের ওপেনিং করে ফেলেছে আর সবাই মিলে অনেক কংগ্রাচুলেশনস বলতে থাকে কথাকে, যাতে
কথা অনেক, ভালোভাবে বিজনেসটা করতে পারে। তার মধ্যেই চিত্রাও চলে এসেছিল। মিডিয়া থেকে জিজ্ঞেস করা হয়, সামনেই তো গরম আসছে, তো আপনি সেরকম কিছু বানিয়েছেন ফেস প্যাক যাতে স্কিন খুব ভালো থাকে? তখনই কথা বলে, হ্যাঁ বানিয়েছি তো, কমলা লেবুর খোসা আর বিভিন্ন উপাদান দিয়ে আমি খুব সুন্দর একটা জিনিস বানিয়েছি, যেটার দাম খুবই কম, মাত্র 50 টাকা। আর এসব শোনার পর মিডিয়া লোকজন তো অনেক খুশি হয়ে যায় আর খবরগুলো ছড়িয়ে দিতে থাকে যাতে সাধারণ মানুষ হার্বাল প্রোডাক্ট বেশি বেশি করে ইউজ করে। তার মধ্যেই চিত্রা বলে মনে মনে, খুব ইচ্ছে তাই না, বিজনেস বড় হবে, তুমি অনেক অনেক টাকা ইনকাম করবে, সব দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে, কিন্তু আমি তো সেটা কোনোভাবেই হতে দেব না। এর মধ্যেই কাচের টুকরো নিয়ে এসেছে গুঁড়ো করে আর বলে, এইগুলোই আমি তোমার সমস্ত প্রোডাক্টে মিশিয়ে দেব আর তারপরেই হবে খেল। তো ভাবতেই পারছি না কথা, তুমি তো এবারে জেলেও পর্যন্ত চলে যেতে পারো। তার মধ্যেই অগ্নি মেজমাকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে চিত্রা গুহ কাচের টুকরোগুলো মেশাতে যাবে। এরপরেই অগ্নি গিয়ে হাতটা ধরে নেয় আর বলে, কি করছিলে তুমি এখানে, এই প্রোডাক্টের কাছে কি করছো মেজমা, উত্তর দিচ্ছ না কেন? চিত্রা তখন বলে, আমি আবার কি করব, আমি এমনি দেখছিলাম। অগ্নি বলে, তুমি যে দেখছিলে না সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি, তাই একদম মিথ্যে কথা বলতে আসবে না, কি করছিলে সেটা বলো। হাত ধরে মেজমাকে সবার সামনে নিয়ে আসে। তখনই কথা বলে, কি হয়েছে পাচক মশাই? তখনই অগ্নি বলে, দেখ না মেজমা কি যেন একটা করছিল। অগ্নি সেখানে বুঝতে পারিনি। তারপরেই আক্কি চলে যায়, গিয়ে বাটির মধ্যে কাচের টুকরো দেখে বুঝতে পারে যে কাচের টুকরো সমস্ত প্রোডাক্টে মিশিয়ে দিতে চেয়েছিল, যাতে যখনই মানুষ সেটা মুখে অ্যাপ্লাই করবে আর তখন মানুষের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আক্কি তখন বলে, ছি মাছি, আর কত নিচে নামবে তুমি, নিচে নামতে নামতে এমনিতেই তো তলানিতে গিয়ে ঠেকলে, তারপরে আবার এত বড় একটা ক্রাইম করলে। তখন অগ্নি বলে, মেজমা আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তুমি যে বদলাতে পারো না সেটা আমি বুঝতে পারিনি। এর মধ্যেই তিলককে নিয়ে আসা হয়েছে। তিলককে দেখার পর চিত্রাগুহ আরোই ভয় পেয়ে যায়। প্র্যাটি তখন বলে, এবার বলতো তিলক, তুই কি বলতে চাইছিস? এরপর কথাকে ডাকাডাকি শুরু করে। কথা বলে, কি ব্যাপার আপনি? তিলক বলে, না না, এবারে আমি আর কারোর কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি কিছু সত্যি কথা বলতে এসেছি, যেগুলো বলাটা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। আসলে আমি যতবারই গুহবাড়ির ক্ষতি করার চেষ্টা করেছিলাম, আমাকে গুহবাড়িরই একজন বারবার ভেতর থেকেই সাহায্য করেছিল, আর সেটা কেউ না, সেটা হলো চিত্রা গুহ ম্যাডাম। আর এটা শোনার পরে আক্কি থেকে শুরু করে অগ্নি, কথা সবাই রীতিমতো অবাক হয়ে গেছে যে কি করে এইভাবে পরিবারে থেকে পরিবারের মানুষগুলোর ক্ষতি করতে পারে চিত্রা গুহ। তখনই প্র্যাটি বলে, মেজমিমিয়া আমার আর কিছু করার নেই, এবারে তোমাকে তো অ্যারেস্ট করতেই হবে, তোমার বিপক্ষে যে সমস্ত কথাগুলো উঠেছে সেগুলো তো সত্যি কথাই, কারণ বারবার গুহবাড়ি অনেক বড় বিপদে পড়েছিল। এরপর আক্কি খুব কষ্ট পায় কারণ তার মাকে এভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে।